আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটরের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.5 3 নং লেকচার করব। সাথে আছি ইসমাম খান। আচ্ছা, এখানে আমরা লেকচার 1 এবং 2 তে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 8 থেকে শুরু করব। তাহলে 8 নাম্বার প্রশ্নটা কি? একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5 সমস্ত 4 ভাগের 1 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। আচ্ছা, এখানে তাহলে আমাদের দুইটা বালতি, মানে বালতি হচ্ছে কি, একটাতে পানি ভর্তি বালতির ওজন মানে একটা বালতিতে পানি সহ ওজন হবে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। পানি ভর্তি বালতি মানে পানি সহ বালতির ওজন। আমরা একটু দেখবো, পানি ভর্তি বালতি মানে হচ্ছে, আমরা এটা একটা বালতি কল্পনা করি, এটা একটা জাস্ট বালতি কল্পনা করলাম। এটা জাস্ট একটা কি বালতি কল্পনা করলাম। এই বালতিতে বালতির পানি ভর্তি বালতির ওজন, এখানে পানি সহ এই বালতিটির ওজন হচ্ছে, পানি সহ এই বালতির ওজন হচ্ছে 16 সমস্ত 2 ভাগে 1 কেজি। আবার বলছি কি, বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকলে, যদি বালতির 4 ভাগের 1 অংশ, আমরা আবার আরেকটা বালতি কল্পনা করি, বালতির 4 ভাগের 1 এখানে মনে করি 4 ভাগের 1 যদি পানি ভর্তি থাকে, তাহলে এটার এইটুকুর ওজন হবে কত? 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। আচ্ছা, এখানে আমাদের দুইটা হিন্টস দিছে। বলছে কি, একটি পানি ভর্তি বালতির ওজন 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। পানি ভর্তি, পুরো পানি ভর্তি বালতির এই সম্পূর্ণ পানি আর বালতি, এখানে বালতির ওজন যোগ পানির ওজন, দুইটার ওজন একত্রে হবে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। আবার বলছে, যদি বালতির 4 ভাগের 1 অংশ পানি ভর্তি থাকে, তাহলে এইটা ওজন হবে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে এখানে দুটোই হচ্ছে কি, পানি যোগ বালতির ওজন। এখানে আমি আবার বলছি, এখানে পানির অংশ আছে, বালতির ওজন আছে, দুইটার ওজন একসাথে 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। এটাও পানি এবং বালতি দুটো একসাথে 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে আমরা এই জিনিসটাই লিখে নিব। 8 নং, বালতির ওজন যোগ 1 অংশ পানির ওজন, অর্থাৎ সম্পূর্ণ। এখানে বলছে পানি ভর্তি, পুরো পানি ভর্তি বালতির ওজনের কথা বলছে না, তাহলে বালতির ওজন বা 1 বা সম্পূর্ণ পানির ওজন, বালতির ওজন প্লাস 1 বা সম্পূর্ণ পানির ওজন হবে 16 সমস্ত 2 ভাগের 1, 16 সমস্ত 2 ভাগের 1 বা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 16 এর সাথে 2 গুণ করলে 16 2 এ 32, 32 আর 1 যোগ করলে হবে 33, অর্থাৎ 2 ভাগে 33 কেজি। আবার এবং বালতির ওজন প্লাস যোগ, এটা এই পানিটা কত কত ওজন বলছে, কত অংশ? 4 ভাগের 1 অংশ, এই অংশটা হচ্ছে 4 ভাগের 1 অংশ। তাহলে এটা হচ্ছিল সম্পূর্ণ বালতি, আর এটা হচ্ছে 4 ভাগের 1 অংশ। এখানে সম্পূর্ণ অংশ লিখে দিতে পারো। 4 ভাগের 1 অংশ পানির ওজন কত? 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। বা এটাও আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, 4 5 এ 20, 20 আর 1 যোগ করলে হবে 21, 4 ভাগের 21 কেজি।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বালতির ওজন আর সম্পূর্ণ পানির অংশ ওজন হবে একত্রে 2/33 কেজি। আবার এখানে বালতি এবং সম্পূর্ণ 4/1 অংশ পানির ওজন একত্রে হবে 4/21 কেজি। তাহলে আমরা যদি এইটা আর এটা থেকে যদি বিয়োগ করে ফেলি, বালতির ওজন চলে যাবে এই জিনিসটা থেকে, এই লাইনটা থেকে যদি আমরা এই লাইনটা বিয়োগ করি তাহলে বালতির ওজন চলে যাবে। তাহলে 1 বিয়োগ 4/1 অংশ, এবং অর্থাৎ আমরা বিয়োগ করব এই লাইন থেকে এই লাইন বিয়োগ করব, বালতির ওজন চলে যাবে, বালতির ওজন থেকে বালতির ওজন চলে যাবে। এবার 1 বিয়োগ 4/1, 1 বিয়োগ 4/1 অংশ আমরা এখানে পাবো শুধুমাত্র পানির ওজন। অর্থাৎ আমি আবার বলছি, এই লাইনটা থেকে যদি আমরা বালতির ওজন পাই তাহলে এটা থেকে একবার সম্পূর্ণ অংশ বাদ যাবে, তাহলে আমরা বালতির ওজন পেয়ে যাব। এখানেও বালতির ওজন পেতে পানির ওজন এই সমষ্টি থেকে পানির ওজন কত অংশ 4/1 অংশ ছিল সেটা বাদ দিল। তাহলে আমরা এখান থেকে যদি বালতির ওজন বাদ দিয়ে দিই, এটাও চলে যাবে এটাও চলে যাবে, তাহলে আমরা একবার বিয়োগ 4/1 অংশ পানির ওজন পেয়ে যাব। পানির ওজন তাহলে এখানে কত হবে 2/33 বিয়োগ 4/21 কেজি। ঠিক আছে, তাহলে আমরা এখন পেয়ে গেছি 1 বিয়োগ 4/1 অংশ পানির ওজন আমরা পেয়ে যাব, বা 1 বিয়োগ 4/1 এটাও বিয়োগ করব আমরা। এখানে কত হয় 1, এখানে মনে মনে 1 আছে, তাহলে 4 আর 1 এর লসাগু হবে 4। তাহলে এখানে এই 1 দিয়ে যদি 4 কে ভাগ করি আমরা 4ই পাবো, 4 একে 4 বিয়োগ 1। এত অংশ পানি ওজন এখানে 2 আর 4 এর লসাগু নিব, লসাগু হবে 4, 2 আর 4 এর লসাগু হবে 4। তাহলে 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 2 পাবো, 2 কে এবার 33 দিয়ে গুণ করলে পাবো, এদিকে করে দেখাচ্ছি, 2 কে যদি 33 দিয়ে গুণ করি 3 2 এ 6, 3 2 এ 6 বিয়োগ 4 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, 4 কে 4 দিয়ে ভাগ করলে পাবো 1, ভাগফল 1 পাবো, 1 এর সাথে 21 গুণ করব, তাহলে 1 কেজি সমান 4, 6 থেকে 1 গেলে 5, 6 থেকে 2 গেলে 4 এত কেজি। তাহলে এখানে আমরা পেয়েছি 4/3 অংশ। আমি এখানে একসাথে লিখে দিচ্ছি, 4 থেকে 1 গেলে 3, 4, 4/3 অংশ পানির ওজন পেয়েছি 4/45 কেজি। এখানে শুধুমাত্র আমরা বালতি এবং পানির ওজন থেকে সম্পূর্ণ পানির ওজনই বের করছি। তাহলে আমাদের 4/3 অংশ পানি ছিল, 4/3 অংশ পানির ওজন হচ্ছে 4/45 কেজি। এবার আমরা 1 অংশ বা সম্পূর্ণ পানির অংশ বের করব কিভাবে। সুতরাং 1 অংশ পানির ওজন হবে সম্পূর্ণ অংশ, 1 অংশ মানে আমরা এখানে সম্পূর্ণ অংশ ধরলাম, পানির ওজন হবে 4/45 ভাগ 4/3 কেজি। তাহলে এখন কি করব, ভাগ থাকলে কি করতে হয়, গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশে বিপরীত ভগ্নাংশ, অর্থাৎ লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, তো কেজি। এবার এটাকে আমরা লঘিষ্ঠকরণে নিয়ে যাব, 4 কে যদি 4 দিয়ে ভাগ করি 1ই হবে, অর্থাৎ 4 কে 4 দিয়ে ভাগ করলাম 1, 4 কে 4 দিয়ে ভাগ করলাম 1। এবার 45 কে 3 দিয়ে ভাগ করি আমরা, 3 একে 3, 45 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 15 পাবো, 3 15 45। তাহলে এখন কি হবে 15 গুণ 1, নিচে 1 আছে আমরা এটা না লিখলেও চলবে, তাহলে 15 গুণ 1 কেজি, 15 কে 15 কেজি। তাহলে আমরা সম্পূর্ণ পানির ওজনটা কত পেয়েছি 15 কেজি।
এবার আমাদের সম্পূর্ণ পানি এবং বালতি দুটার ওজন একত্রে ছিল কিন্তু 16 সমস্ত 2/1, সেখান থেকে যদি সম্পূর্ণ পানির ওজনটা বের করে দিই, বিয়োগ করে দিই বা বাদ করে দিই, তাহলে আমরা খালি বালতির ওজনটা পেয়ে যাব। তাহলে আমরা এটা কিভাবে করব? সুতরাং খালি বালতির ওজন খালি বালতির ওজন সমান আমাদের পানি এবং বালতির একত্রে ছিল 16 সমস্ত 2/1, তাহলে সেখান থেকে আমরা পেয়েছিলাম কত? 2/33 এক অংশ পানি। আমরা যদি এই জিনিসটা বাদ দিয়ে দিই, খালি বালতির ওজন যদি বের করতে আমাদের সম্পূর্ণ পানি ভর্তি বালতির ওজন থেকে যদি পানির ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে খালি বালতির ওজনটা পেয়ে যাব। তাহলে খালি বালতির ওজন 2/33, এটা হচ্ছে সম্পূর্ণ পানি ভর্তি বালতির ওজন থেকে শুধু পানির ওজনটা বাদ দিয়ে দিব, 15 এত কেজি। তাহলে এখন আমরা লসাগু নিব, বিয়োগ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 15 এর নিচে আছে কত? কিছু নাই, মানে হর হিসেবে 1 আছে। তাহলে 2 আর 1 এর লসাগু আমরা নিব। 2 আর 1 এর লসাগু নিলে কত হবে? 2 পাবো। তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 1। এই 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 1, 1 এর সাথে 33 গুণ, 33 একে 33 বিয়োগ 1, 2 কে 1 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল 2 পাবো। তাহলে 2 এর সাথে 15 গুণ, 15 2 এ 30 এত কেজি। তাহলে 33 থেকে 30 গেলে কত? 3 থেকে 0 গেলে 3, 3 থেকে 3 গেলে 0, তাহলে 2/3 কেজি। তাহলে আমরা পেয়ে গেছি খালি বালতির ওজন। তাহলে আমরা কি লিখব? সুতরাং খালি বালতির ওজন 2/3 কেজি। তাহলে এটাকে আমরা অপকৃত ভগ্নাংশে আছে, অপকৃত ভগ্নাংশে থাকবে, সেটাকে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কিভাবে নিয়ে যাব? 3, 2 একে 2, 3 থেকে 2 গেলে 1। তাহলে এখানে কি হবে? 1 সমস্ত 2/1, 1 সমস্ত 2/1 কেজি। তাহলে আমরা খালি বালতির ওজন পেয়ে গেছি। উত্তর 1 সমস্ত 2/1 কেজি। এবার আমরা করব 9 নাম্বার প্রশ্ন। বলছে কি, দেখাও যে 5 সমস্ত 4/1 এবং 2 সমস্ত 8/1 এদের গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান হবে। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশ দুটি, যে ভগ্নাংশ দুটি আছে সেই ভগ্নাংশ দুটি প্রথমে গুণফল বের করে ফেলবো। যেহেতু বলে দিছে 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এদের গুণফলই হবে গসাগু, ভগ্নাংশ দুটির গসাগু এবং ভগ্নাংশ দুটির লসাগু। এই লসাগু এবং গসাগু এর গুণফলের সমান। চলো আমরা দেখি 9। প্রথমেই লিখবো কি, 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল। গুণফল 5 সমস্ত 4/1 গুণ 2 সমস্ত 8/1। তাহলে এখন আমাদের এখানে আছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের কাজ অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। একটু নিচে করে লিখি। 4, 4 5 20, 20 আর 1 হবে 21 গুণ
হর হিসেবে আছে 8। এবার অপকৃত ভগ্নাংশ নিয়ে গেলে কি করতে হবে? 8 দিয়ে 16, 16 কে 17। এবার আমরা এখানে চেক করব যে এটা কোনো কাটাকাটি যাবে কিনা, দুইটা ভগ্নাংশের মধ্যে কোনো কাটাকাটি আছে কিনা। দেখতে পাচ্ছি হবে না। 4 দিয়ে 17 যাবে না, 4 দিয়ে 21 এর মধ্যেও যাবে না, আবার 8 দিয়ে 21 কেও যাবে না, 8 দিয়ে 17 কেও যাবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো লঘিষ্ঠকরণ করাই যাচ্ছে না। তাহলে আমরা কি করব? লবে লবে গুণ, লবে লবে গুণ, হরে হরে গুণ, অর্থাৎ 21 গুণ 17, 4 গুণ 8। তাহলে এখানে আমরা গুণফল কি পাবো? 4 আর 8 গুণ করলে হবে 32। 21 আর 17 গুণটা আমরা এখানে করব। 21 আর 17 এর গুণফল 7, 7 থেকে 7, 7 2 গুণ করলে হবে 14, 1 1 গুণ করলে 1, 2 এর সাথে 1 গুণ করলে 2। তাহলে 7, 4 1 5, 2 1 3। তাহলে 21 আর 17 এর গুণফলটা আমরা কত পেয়েছি? 357। ঠিক আছে? 7 থেকে 7, 7 2 14, 1 2 1 2। ওকে, আচ্ছা। তারপর এবার আমরা কি করব? দুটি ভগ্নাংশ তো আমাদের আছে, এবার এদের একবার লসাগু বের করব আর একবার গসাগু বের করব। তাহলে আমরা এই 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর প্রথমে গসাগু বের করি। এখন 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এর গসাগু। গসাগু কত হবে? আমরা কি জানি গসাগু সমান কত? ভগ্নাংশ এখানে গসাগু আছে মানে গসাগু এখানে হবে। তাহলে এখানে আমরা উপরে কার গসাগু বের করব? লবে গসাগু, ভগ্নাংশে লবে গসাগু। তারপর এখানে হবে ভগ্নাংশে হরে লসাগু। ঠিক আছে? তাহলে ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু, ভগ্নাংশ দ্বয়ে হরের গসাগু, ভগ্নাংশের লবের গসাগু আর ভগ্নাংশের হরের গসাগু। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 5 এবং এই 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 কে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলে আমরা পাবো 4 ভাগের 21 আর 8 ভাগের 17। তাহলে এখানে আমরা লিখব 5 সমস্ত 4 ভাগের 1 ও সমান 4 ভাগের 21 এবং 2 সমস্ত 8 ভাগের 1 সমান 8 ভাগের 17। এখন আমরা এখানে লবের ভগ্নাংশ দ্বয়ের লব হচ্ছে 21 এবং 17, 17 এর গসাগু বের করব। ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু, অর্থাৎ 21 ও 17। আমরা এই লাইনটা না লিখে 21 ও 17 এর গসাগু এভাবেও লিখতে পারি। তাহলে 21 এবং 17 এর গসাগু কত হবে? এখানে 17 এর কোনো কিন্তু মৌলিক উৎপাদক আমরা পাবো না, 17 এর 1 এবং 17 ছাড়া। এখানে 21 এর 1 3 7 21 এভাবে পাবো। তাহলে এখানে আমরা গসাগু হিসেবেই পাবো 1। ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু হিসেবে পেয়েছি আমরা 1। আবার বলি 21 এর আমরা মৌলিক উৎপাদক পাবো, 21 এর উৎপাদক গুণনীয়ক পাবো 1 3 7 21। 21 এর গুণনীয়ক পাবো 1 3 7 21। 17 এর গুণনীয়ক পাবো 1 আর 17। তাহলে এখানে গসাগু মানে কি? দুইটার মধ্যে যেটা কমন, এখানে তাহলে 1 আছে আর কোনো কিছু আমরা সাধারণ গুণনীয়ক পাচ্ছি না, সাধারণ গুণনীয়ক 1ই পাচ্ছি। তাহলে এখানে গসাগু হবে 1। এবার ভগ্নাংশ দ্বয়ে হরে লসাগু, লসাগু হবে 4 এবং 8 এর। 4 এবং 8 এর লসাগু কত হবে? আমরা দেখি এখানে 2 2 2 4 4 2 8।
2 একে 2, 2 2 এ 4, তাহলে 2 2 এ 4, 4 2 এ 8। এখানে আমরা লসাগু কত পেয়েছি? ভগ্নাংশদ্বয়ের হরের লসাগু পেয়েছি 8। আচ্ছা, এবার কি পারবো? এবার গসাগু। 5 সমস্ত 4 ভাগের 1 ও 2 সমস্ত 8 ভাগের 1 এ গসাগু। সুতরাং এখানে এবার শুধু আমরা গসাগুটাই লিখব। গসাগু হচ্ছে ভগ্নাংশের লবের গসাগু হচ্ছে 1, ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে 8, অর্থাৎ আমাদের গসাগু হচ্ছে 8 ভাগের 1। এবার আমরা বের করব ভগ্নাংশদ্বয়ের লসাগু। 5 সমস্ত 4 ভাগের 1 বা একসাথে লিখে ফেলি 4 ভাগের 21 ও 2 সমস্ত 8 ভাগের 1 বা 8 ভাগের 17 এ লসাগু। লসাগু সমান, এখানে লসাগু বের করব সেজন্য লসাগুটা উপরে দিই। এখন আমরা কার লসাগু বের করব? ভগ্নাংশদ্বয়ের লবের লসাগু। ভগ্নাংশদ্বয়ের লবের লসাগু। আর এখানে হবে ভগ্নাংশ দ্বয়ের হরে গসাগু। ঠিক আছে, এবার আমরা কি করব? ভগ্নাংশদ্বয়ের লব হচ্ছে এখানে কত? 21 এবং 17। তাহলে লিখে ফেলি 21 ও 17 এ, আমরা এটা এভাবে না লিখে ভগ্নাংশদ্বয়ের লবে লসাগু এভাবেও লিখতে পারি, অথবা 21 ও 17 এ লসাগু এভাবেও আমরা লিখতে পারি। তাহলে 21 এবং 17 এর লসাগু কত হবে? আমরা এদিকে দেখি 21 এবং 17 এর লসাগু 21 আর 17, 3 দিয়ে দিই, 3 এ 9 এ 21, 3 7 21, সরি 21 এর মধ্যে 3 বার যাবে 7, 3 7 21, 17। তাহলে এখানে আর কোনো বিভাজন হচ্ছে না, তাহলে এখানে আমরা 3 গুণ 7 গুণ 17, অর্থাৎ 3 7 21, 21 আর 17 এর লসাগু কত হবে? 357। 357, 21 এবং 17 এর লসাগু 357। আমরা আগে গুণ করে এই গুণফলটা পেয়েছিলাম, সেজন্য আমি একসাথে বসাই দিলাম আর গুণ না করে। তাহলে আচ্ছা 21 ও 17 এর লসাগু বের করলাম 357। এবার 4 ও 8 এর গসাগু, অর্থাৎ হরের গসাগু। 4 ও 8 এর গসাগু হবে কত? 4 এবং 8 এর গসাগু হবে, আমরা 4 এর গুণনীয়ক কি পাবো? 1 2 4, 8 এর গুণনীয়ক পাবো 1 2 4 8। তাহলে এখানে আমরা সাধারণ গুণনীয়ক 1 এবং 2 আর আছে 4, 1 2 4 সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগুর মধ্যে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো সাধারণ গুণনীয়ক বের করার পর গরিষ্ঠ মানে সবথেকে বড়, 1 2 4 এর মধ্যে 4ই বড়, তাহলে এখানে গসাগু হবে 4। তাহলে সুতরাং লসাগু কত? লসাগু হবে উপরে 357, লসাগু ভগ্নাংশের লবে লসাগু, আর নিচে হবে 4। এখন কি বলছে? এদের গসাগু ও লসাগু এর গুণফল বের করব। ভগ্নাংশ দুটি গসাগু এবং লসাগু এর গুণফল। লসাগু ও গসাগু এর গুণফল
সমান গসাগু গুণ লসাগু। তাহলে আমরা গসাগু কত পেয়েছিলাম 8/1, লসাগু পেয়েছি 4/357। এবার এখানে কোনো লঘিষ্ঠকরণ আমরা তো কাটাকাটি করতে পারবো না, তাহলে লবে লবে গুণ, 1 এর সাথে 357 গুণ করলে হবে 357, 8 এর সাথে 4 গুণ করলে হবে 4 8 32। তাহলে আমরা ভগ্নাংশ দুটির গুণফলও পেয়েছিলাম 32/357, গসাগু এবং লসাগু এর গুণফলও পেয়েছি 32 এবং 32/357। তাহলে আমাদের দেখানো হয়ে গেল যে ভগ্নাংশ দুটির গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে লিখবো কি 5 সমস্ত 2/1 ও 4 সমস্ত 2 সমস্ত 5 সমস্ত 4/1, 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এ গুণফলের সমান। গুণফলে সমান দেখানো হলো। তাহলে আমাদের দেখানো শেষ। 5 সমস্ত 4/1 ও 2 সমস্ত 8/1 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। এবার আমরা করব সরলীকরণ। লেকচার 1 এ সরলীকরণ কিভাবে করা হয়, সরলীকরণের নিয়মে করার জন্য আমি একটা সমাধান বলছিলাম যে বটমাস। বটমাস এটা সম্পর্কে আমরা লেকচার 1 এ বলছি। এই নিয়ম মেনে চলে আমরা সরলগুলা সমাধান করব। তাহলে আমরা দেখি প্রথমে কি 13 নাম্বার। আমি 13 নাম্বার দিয়ে শুরু করছি। প্রশ্ন হচ্ছে 5/2 গুণ 32/5 গুণ 3 সমস্ত 3/1 যোগ 8 সমস্ত 9/4 ব্র্যাকেট শেষ ভাগ আবার প্রথম ব্র্যাকেট শুরু 6 সমস্ত 12/1 বিয়োগ 3 সমস্ত 8/7 প্রথম ব্র্যাকেট শেষ দ্বিতীয় বন্ধনীয় শেষ যোগ 3 সমস্ত 7/1 ভাগ 4 সমস্ত 5/2 গুণ 4 সমস্ত 3/2। আমরা এই নিয়ম মেনে চলে সমাধানটা করব। আচ্ছা আমি একটু প্রশ্নটা ধরেছি ঠিক আছে কিনা একটু দেখে নিই। 5/2 গুণ তৃতীয় বন্ধনী 32/5 গুণ দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী শুরু 3 সমস্ত 3/1 যোগ 8 সমস্ত 9/4 প্রথম বন্ধনী শেষ ভাগ প্রথম বন্ধনী শুরু আবার 6 সমস্ত 12/1 বিয়োগ 3 সমস্ত 8/7 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যোগ 3 সমস্ত 7/1 ভাগ 4 সমস্ত 5/2 গুণ 4 সমস্ত 3/2 তৃতীয় বন্ধনী শেষ। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এই প্রশ্ন, এটাতে আমরা প্রথমে কার কাজ করব। এখানে আমাদের দেখা যাচ্ছে গুণ আছে, যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, আর আছে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে এখানে আমরা প্রথমে বি মানে হচ্ছে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ করব।
তাহলে বন্ধনীর মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে, তাহলে আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ করব। তাহলে দেখি, আমাদের সুবিধার জন্য আগে কি করব, মিশ্র ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 32/5 গুণ 3 সমস্ত 3/1 কে যদি মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে নিয়ে যায়, 3 3 9 10 যোগ 9 8 9 72 72 আর 4 76 ভাগ 6 12 72 72 আর 1 73 বিয়োগ 8 3 8 24 24 আর সাথে কত হবে 31। দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 3 সমস্ত 7/1 3 7 21 21 আর 1 22 ভাগ 4 সমস্ত 5/2 4 5 20 20 আর 2 22 গুণ 4 সমস্ত 3/2 3 4 12 12 আর 2 14। তাহলে আমরা এখানে প্রথম কাজ কি করছি, মিশ্র ভগ্নাংশগুলো থেকে অপকৃত ভগ্নাংশে নিয়ে গেছি। এবার দেখো এখানে বলছে কি বি, আর প্রথমে শুরুতে আছে বি, বি মানে ব্র্যাকেট বন্ধনীর কাজ। তাহলে আমরা আগে বন্ধনীর মধ্যে আগে প্রথম বন্ধনীর কাজটা করব। 5/2 গুণ 32/5 গুণ, এখানে এই প্রথম বন্ধনীর কাজ করব আগে। তাহলে এখানে 3 এবং 9, এখানে যোগ আছে, যোগফল 3 এবং 9 এর লসাগু হবে 9। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3 3 10 30 যোগ 9 কে 9 দিয়ে ভাগ করলে পাবো 1 1 এর সাথে 76 গুণ 76 কে 76 ভাগ, এবার এখানে 12 এবং 8 এর লসাগু আমরা এদিকে বের করি। 12 এবং 8 এর লসাগু 2 6 2 12 4 2 8 3 2 6 2 2 4 আর যাবে না, তাহলে 2 2 4 3 4 12 12 আর 2 হবে 24 12 আর 8 এর লসাগু হবে 24 24 কে 12 দিয়ে গুণ ভাগ 2 পাবো। তাহলে 2 কে আমরা 73 দিয়ে গুণ করব, 3 2 6 7 2 14 146 বিয়োগ 146 বিয়োগ, এবার 24 কে 8 দিয়ে যদি ভাগ করি 3 পাবো, 3 একে 3 3 3 9। দ্বিতীয় বন্ধনী শেষ, যোগ 7/22 ভাগ 5/22 গুণ 3/14। 5/2 গুণ তৃতীয় বন্ধনী গুণ 9 30 আর 76 0 আর 6 যোগ করলে হবে 6 3 এর সাথে যোগ করলে হবে 10 106 ভাগ 24 6 থেকে 3 গেলে হবে 3 14 থেকে 9 গেলে হবে 5 যোগ 3/14। এবার কাজ করব আমরা দ্বিতীয় বন্ধনীর, গুণ 32/5 গুণ ভাগ আছে গুণ হয়ে যাবে, লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, ভাগ 3/14। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কাজ করব, 9 দিয়ে 24 এর মধ্যে কয়বার যায়, 3 3 এ 9, 3 দিয়ে ভাগ করতেছি, 9 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 পাবো, 24 কে 3 দিয়ে ভাগ করলে 8 পাবো।
এবার এখানে দেখি 53 আর 106 এর মধ্যে কয়বার যায়। 53 53 কে 53 53 কে 2 দিয়ে গুণ করলে আমরা 106 পাবো। একটু দেখি, এদিকে দেখি 53 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 3 2 6 5 2 10 106। তাহলে 53 কে 1 106 কে যদি 53 দিয়ে ভাগ করি আমরা পাবো 2। এবার গুণ 32/5 গুণ দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ। 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, 2 এর সাথে 8 গুণ করলে হবে 16। আচ্ছা, এখানে যে তৃতীয় বন্ধনী শেষ দেওয়া হয়নি একটু, এই 3/14। ওকে, তাহলে এখন এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ আছে যোগ 22 7/22 ভাগ 5/22 গুণ 3/14, তৃতীয় বন্ধনী শেষ। আচ্ছা, এবার তাহলে আমরা এখন কি করব, তৃতীয় বন্ধনীর মধ্যে কার কাজ আগে করব। এখানে তৃতীয় বন্ধনীর মধ্যে আমরা গুণ পাচ্ছি, যোগ পাচ্ছি, ভাগ পাচ্ছি, গুণ পাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমরা কার কাজ করব। ও মানে হচ্ছে অফ, ডি মানে হচ্ছে কি ডিভিশন। তাহলে এখানে আমরা প্রথমে আবার ভাগের কাজ করব, এই দুটার কাজ করব। তাহলে লিখি 5/2 গুণ 32/5 গুণ 3/16 যোগ 7/22 ভাগটা গুণ হয়ে যাবে। এখন আমরা ভাগের কাজ করতেছি, 22 নিচে চলে আসবে, 5 উপরে যাবে, গুণ 3/14। তাহলে এখানে আমরা কাজ করছি এটা। তাহলে 22 কে 22, 22 কে 22 এক দিয়ে ভাগ করলে আমরা এইভাবে পাবো, 22 কে 22 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, তারপর 5/2 গুণ 32/5 গুণ 3/16 যোগ 7 এর সাথে 1 গুণ করলে হবে 7, 5 এর সাথে 1 গুণ করলে হবে 5 গুণ 3/14। এখন আমাদের এখানে ডি ডিভিশনের কাজ শেষ তৃতীয় বন্ধনীর মধ্যে। এবার এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ। এবার এখানে আমরা গুণের কাজ করব কিভাবে। 16 কে 32 দিয়ে ভাগ করলে 32 কে 16 দিয়ে ভাগ করলে 2। আবার এখানে 7 কে 7, 14 কে 7 দিয়ে ভাগ করলে 2। তাহলে এখানে কি হবে, 5/2 গুণ 2 এর সাথে 3 গুণ করব 6 হবে, 5 এর সাথে 1 গুণ করব 5, 5 এর সাথে 2 গুণ করলে হবে 10, 3 এর সাথে 1 গুণ করলে 3। এবার আমরা এখানে যোগের কাজ করব। পাঁচ ভাগের 2 গুণ 6 আর 3 এর লসাগু হবে 6। একটু দেখি, 6 আর 3, 3 দিয়ে যায়, 3 2 এ 6, 3 একে 3, তাহলে এটা 3 আর 2 এ গুণ করলে হবে 6। তাহলে আমরা লসাগু 6 পেয়েছি। 6 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 5 একে 5, 5 এর সাথে 1 গুণ, 5 একে 5। আবার 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে 10 গুণ 20। তাহলে এবার হবে 5/2 গুণ 5 আর 20 যোগ করলে হবে 25, 6। এবার এটাকে কাটাকাটি করি, 5 একে 5, 5 5 এ 25, 2 একে 2, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি 3/5।
এটা আছে অপকৃত ভগ্নাংশ, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে? 5 কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 একে 3 2, তাহলে 1 সমস্ত 3 ভাগে 2, 1 সমস্ত 3 ভাগে 2। তাহলে এখানে आंसर কি লিখবো? সুতরাং সরলীকৃত মান অথবা সরল মান অথবা সরলীকৃত মান 1 সমস্ত 3 ভাগে 2। উত্তর এটা লেখার পরে উত্তর উত্তর 1 সমস্ত 3 ভাগে 2। আশা করি তোমরা 13 নম্বরটা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এখন 15 নম্বর শুরু করি। 15 নম্বরের প্রশ্ন হচ্ছে কি 1 সমস্ত 6 ভাগের 5 যোগ 7 সমস্ত 3 ভাগের 1 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু 1 সমস্ত 4 ভাগের 3 যোগ দ্বিতীয় বন্ধনী শুরু 3 সমস্ত 3 ভাগের 2 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 6 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1 যোগ 4 ভাগের 3। আচ্ছা, এবার এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে যেগুলো আছে সবগুলোকে একটা অপকৃত ভগ্নাংশে নিয়ে যাব। কিভাবে? 1 সমস্ত 6 ভাগের 5 6 কে 6 6 5 11 7 সমস্ত 3 ভাগের 1 3 3 সাথে 21 21 আর 1 22 বিয়োগ তৃতীয় বন্ধনী 1 সমস্ত 4 ভাগের 3 4 কে 4 4 3 7 যোগ 3 সমস্ত 3 ভাগের 2 কে অপকৃত ভগ্নাংশে নিয়ে গেলে 3 3 9 9 দিয়ে 11 বিয়োগ 6 সমস্ত 2 ভাগের 1 6 2 12 12 1 13 বিয়োগ 2 সমস্ত 3 ভাগের 1 3 2 6 6 1 7 এর 1 সমস্ত 2 ভাগের 1 2 1 2 2 1 3 যোগ 3 ভাগে 4 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, সেজন্য বাকি যেগুলো আছে সবগুলো একইভাবে আমরা রেখে দিব। তাহলে এখানে কি হবে? 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ 3 ভাগের 11 বিয়োগ, এখানে আমরা আগে প্রথম বন্ধনীতে কি দেখতে পাচ্ছি? এর আছে, তাহলে এর কাজটা করব। 3 একে 3 3 একে 3 3 কে 3 দিয়ে ভাগ করছি 1, এই 3 কে 3 দিয়ে ভাগ করছি 1। তাহলে 2 ভাগের 13 বিয়োগ 1 আর 2 এর গুণফল 2 একে 2 7 আর 1 7 একে 7 যোগ 4 ভাগের 3 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার কি করব? 6 ভাগের 11 যোগ, এখানে কোনো কাজ করব না, সেজন্য আমরা বরাবরই রেখে দিব। 3 ভাগের 22 এখানেও কোনো কাজ করব না, সেজন্য এটাও বরাবরে রেখে দিব। যোগ দ্বিতীয় বন্ধনী 3 ভাগের 11 বিয়োগ, এবার আমরা এখানে প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে প্রথম বন্ধনী আগে কিসের কাজ? যোগ। এখানে আমরা একটু দেখে নিই, 2 ভাগের 13 এর আগে কোনো কিছু নাই মানে যোগ চিহ্ন, তাহলে 2 ভাগের 13 এখানেও যোগটা আমরা এটার সাথে নিয়ে আসি 4 ভাগের 3। 2 ভাগের সাথে আর কি আছে? বিয়োগ, সেটাকে এক সাইডে নিয়ে গেলাম। প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ, আমি এটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমি এটা কেন আগে নিয়ে আসলাম, কারণ 2 ভাগের 13 এটার আগে যোগ কিছু নাই মানে যোগ চিহ্ন আছে ব্র্যাকেটের পরে, তারপরে 4 ভাগের 3 এর আগেও যোগ চিহ্ন আছে, সেজন্য আমি দুইটাকে এক সাইডে রাখলাম বিয়োগ 2 ভাগের 7। তাহলে এখন এখানে এইভাবে লিখলাম। এবার এখানে 6 ভাগের 11 কোনো কাজ করছি না, এখানেও কোনো কাজ করছি না, যেমন আছে তেমন রেখে দিলাম। এখানেও কোনো কাজ করছি না। 3 ভাগের
11 বিয়োগ, তাহলে এখানে আমাদের যোগ এবং বিয়োগ থাকলে প্রথমে কার কাজ করতে হয়? অবশ্যই যোগের কাজ করতে হয়। তাহলে আমরা 2 এবং 4 এর লসাগু নিব 4, 2 এবং 4 এর লসাগু যদি 4 নিই তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করব 2 পাবো, 13 আর 2 এ 26 যোগ 4 কে 4 দিয়ে ভাগ করলে হবে 1, ভাগ করলে 1 এর সাথে 3, 3 একে 3 বিয়োগ 2 ভাগে 7, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার 6 ভাগের 11 এখানে কোনো কাজ করব না, সেজন্য যেমন আছে তেমন রয়ে যাবে। যোগ 3 ভাগের 11 বিয়োগ প্রথম বন্ধনী 26 আর 3 এ যোগ করলে হবে 29, নিচে আছে 4 বিয়োগ 7, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ, এখানে কোনো কাজ করছি না তাই সেভাবে রেখে দিচ্ছি, দ্বিতীয় বন্ধনী 11 3। তাহলে আমরা এখন কাজ করব এখানে, তাহলে এখানে কাজ করলে আমরা দেখতে পাবো 4 এবং 2 এর বিয়োগফল বের করব। 4 ভাগের 29 বিয়োগ 2 ভাগের সাথে বিয়োগফল। তাহলে এখানে আমাদের প্রথম কাজ কি 4 এবং 2 এর লসাগু বের করা। তাহলে 4 এবং 2 এর লসাগু হবে 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে 29 গুণ 29 একে 29 বিয়োগ 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 2 এ 4, তাহলে 7 2 এ 14, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার 6 ভাগের 11 যোগ 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ 3 ভাগের 11 বিয়োগ, এবার আমরা এখানে বিয়োগ করব 9 থেকে 4 গেলে 5, 2 থেকে 1 গেলে 9 থেকে 4 গেলে হবে 5, 2 থেকে 1 গেলে 1, অর্থাৎ 4 ভাগের 15 আমরা বিয়োগফল পেলাম, তার দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। তাহলে এতক্ষণ পরে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হলো। এবার আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনী করতে এই দুটার কাজ। তাহলে আমরা 3 এবং 4 এর লসাগু কত পাবো? আগে আমরা এই জিনিসগুলো বসাবো, যে জিনিসগুলো আমরা কাজ করব না। কার 6 ভাগের 11 যোগ, এগুলা কাজ করছি না তাই সেভাবে বসে যাচ্ছে। 3 ভাগের 22 বিয়োগ 4 ভাগের 7 যোগ দ্বিতীয় বন্ধনীর কাজ হবে 3 এবং 4, এখানে এই দুটার বিয়োগফল বের করব। তাহলে 3 এবং 4 এর লসাগু কত হবে? 12, 3 এবং 4 এর লসাগু 12, তাহলে 12 কে 3 দিয়ে ভাগ করলে আমরা 4 পাবো, 4 11 44 বিয়োগ 12 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হবে, 3 15 45, দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। এবার এখানে কোনো কাজ করব না, সেজন্য বসে থাকবে, যেভাবে আছে সেভাবে বসে যাবে। 4 ভাগের 7 যোগ দ্বিতীয় বন্ধনী, এখানে দেখি আমরা 44 45 এর বিয়োগফল। 44 আর 45 এর বিয়োগফল আমরা যেটা বড় সেটা থেকে আগে বিয়োগ করব। 45 থেকে 45 বড়, 45 থেকে 44 বিয়োগ করব। তাহলে 45 থেকে 44 যদি বিয়োগ করি আমরা বিয়োগফল 1 পাবো, অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 1। এবং এখানে আমরা এখন একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে 45 এর আগে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। 44 এর আগে যোগ চিহ্ন। এখানে 40 এর আগে কোনো চিহ্ন নাই, মানে যোগ চিহ্ন। তাহলে আমরা এখানে বিয়োগ করতেছি, বড় থেকে ছোট বাদ, 5 থেকে 4 গেলে 1। এখন এখানে কোন চিহ্ন বসবে? এখানে চিহ্ন বসবে যে সংখ্যাটা বড়, বড় সংখ্যাটির আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটি বসবে।
তাহলে এখানে 44 বড় নাকি 45 বড়? অবশ্যই 45 বড়। তাহলে 45 এর আগে কি চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগ চিহ্ন বসবে। দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তারপর দেখো এখানে এখানে কোনো কাজ করতেছি না আপাতত, যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। বিয়োগ তৃতীয় বন্ধনী 7/4। এখন আমরা এই ভগ্নাংশটাকে দ্বিতীয় বন্ধনী থেকে বের করে দিব। তাহলে বের করে দিলে কি হবে? প্লাসে মাইনাসে, অর্থাৎ যোগ আর বিয়োগে গুণ করলে কি হয়? আমরা পূর্ণ সংখ্যা করেছিলাম, যোগ আর বিয়োগে গুণ করলে কি হয়? আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। প্লাসের সাথে প্লাস যদি ইনটু হয়, প্লাসের সাথে প্লাস গুণ করলে হবে প্লাস, প্লাসের সাথে যদি মাইনাস ইনটু হয়, মানে প্লাসের সাথে যদি মাইনাস গুণ হয় হবে মাইনাস, মাইনাসের সাথে যদি প্লাস ইনটু হয়, অর্থাৎ মাইনাসের সাথে যদি প্লাস গুণ হয় তাহলে হবে মাইনাস, মাইনাসের সাথে যদি মাইনাস ইনটু হয় তাহলে হবে প্লাস, অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখানে আমরা এখানে ব্র্যাকেট থেকে বের করে ফেলবো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12/1। তাহলে এখন আমাদের তৃতীয় বন্ধনীও শেষ। এখন দেখবো 6/11 যোগ 3/22 বিয়োগ, এবার এই দুটার মধ্যে আমরা লসাগু বের করব তৃতীয় বন্ধনীতে। 4 এবং 12 এর লসাগু কত? 4 এবং 12 এর লসাগু হবে 12। 4 এবং 12 এর লসাগু হবে 12। আচ্ছা, আমি একটা টেকনিক দেখাচ্ছি যে লসাগু বের না করে আমরা কিভাবে দেখে মাত্র বলতে পারবো সংখ্যাগুলোর লসাগু এত হবে। দেখো একটা জিনিস দেখো, 4 এবং 12 আমরা লসাগুর মধ্যে কি জানি? যেটা বড় হয় সেটা লসাগু হয়। তাহলে যেটা বড় হবে সেটা যেহেতু লসাগু হবে, অর্থাৎ গুণনীয়কের মাধ্যমে, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা ছোট সেটা লসাগু হয়। আবার অথবা এখানে কমন ইনটু আনকমন, অর্থাৎ 4 এর 12 এর 12 কে ভাঙলে আমরা পাবো 4 গুণ 3, আবার 4 এর মধ্যে আমরা পাবো 4। ঠিক আছে, তাহলে এখানে 4 কমন যাওয়ার পরও 3 অবশিষ্ট আছে, 4 কমন যাওয়ার পরও 3 অবশিষ্ট আছে, তাহলে 3 4 এ 12। এখন একটা জিনিস দেখি, 4 কে 12 দিয়ে ভাগ যাবে না, কিন্তু 12 কে আমাদের ভাগ করলে এখানে লসাগু যেটা হবে সেটা এখানে হর দিয়ে ভাগ করি আমরা, তাই না? তাহলে এখানে 4 এবং 12 হচ্ছে হর, তাহলে 12 আমরা এখানে 12 কে বেছে নিব, কারণ 12 কে 4 দিয়ে ভাগ যাবে, 4 কে কিন্তু 12 দিয়ে ভাগ যাবে না। তাহলে সবসময় বড়টাই আমরা চিন্তা করব। তাহলে 4 এবং 12 এর মধ্যে আমরা 12 কে লসাগু হিসেবে নিলাম, 12 কে 4 দিয়ে কিন্তু বিভাজ্য হবে, 12 কে 12 দিয়েও ভাগ যাবে, সেজন্য 12 কে 4 দিয়েও ভাগ যাবে, 12 কে 12 দিয়েও ভাগ যাবে, সেজন্য আমরা এখানে 4 এবং 12 এর লসাগু 12। এটা হচ্ছে লসাগু বের না করে আমরা চোখের দেখাই যেটা বলতে পারি যে 4 এবং 12 এর লসাগু হবে 12। আর যদি সেটা সমস্যা হয় তাহলে আমরা পাশাপাশি করে দেখতে পারি। 4 এবং 12 এর লসাগু 4 একে 4, 3 4 এ 12, তাহলে 3 4 এ 12। আচ্ছা, এবার দেখি 12 কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3, 3 7 এ 21 বিয়োগ 12 কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, 1 কে 1, 1 এ 1 এ 1। আচ্ছা, এবার দেখি 6/11 এখানে কোনো কাজ করতেছি না। 22 3/22 বিয়োগ 21, 1 থেকে 1 গেলে 0, 2 12, 12/20। এবার এখানে আমরা কার কাজ করব? এডিশন, যোগের কাজ আগে করব। তাহলে 6 এই দুইটা লসাগু নিব, 6 এবং 3 এর লসাগু। এখানে আমরা দেখি 6 এবং 3 এর মধ্যে বড় হচ্ছে 6, তাহলে আমরা 6 কে লসাগু হিসেবে নিব। এর আগে আরেকটু জিনিস লক্ষ্য করব যে 6 কে 6 দিয়েও ভাগ যাবে, 6 কে 3 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি 6 কে 3 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে আমরা অলরেডি লসাগু 6 এবং 3 এর দেখা মাত্রই বলে দিতে পারি 6 লসাগু। তাহলে 6 নিলাম, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1, 11 কে 11 যোগ 6 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 2, 2 আর 22 গুণ করলে 44 বিয়োগ 12 উপরে হবে 20। আচ্ছা, এই সংখ্যাটি আমরা একটু দেখতে পাচ্ছি একটু লঘিষ্ঠকরণে যাবে। এই সংখ্যাটি 12/20টা আমরা লঘিষ্ঠকরণে নিতে পারি এই ভগ্নাংশটাকে। তাহলে দেখি কত, যদি আমরা
4 দিয়ে করি, উপরে হবে 5, নিচে হবে 3, অর্থাৎ 4 5 20। আমরা মনে মনে লঘিষ্ঠ কোণ নিয়ে যাওয়ার জন্য লব এবং হরকে 4 দিয়ে ভাগ করলাম। 4 5 20, 3 4 12, ভগ্নাংশ পাইছি 3 ভাগে 5। তাহলে এখানে দেখি 11 আর 44 যোগ করলে 4 একে 5, 4 একে 5, বিয়োগ এখানে আছে 3 ভাগে 5। এবার একটু দেখো 6 আর 3 এর মধ্যে লসাগু কে হবে, কোনটাই হবে? 6 এবং 3 এর মধ্যে লসাগু হবে 6, কারণ 6 কে 6 দিয়েও ভাগ যাবে, 6 কে 3 দিয়েও ভাগ যাবে। তাহলে 6 লসাগু নিলাম, 6 কে 6 দিয়ে ভাগ করলে 1 পাবো, 55 কে 55 বিয়োগ 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, 2 এর সাথে 5 গুণ, 5 2 এ 10। এবার দেখি 55 থেকে 10 বিয়োগ, 5 থেকে 0 গেলে 5, 5 থেকে 1 গেলে 4, 45, নিচে হবে 6। আচ্ছা, এবার এটা আমরা একটু দেখতে পারি যে এটা লঘিষ্ঠ ভগ্নাংশে যাচ্ছে, অর্থাৎ লব এবং হরকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, উপরে পাবো 15, 3 15 45, নিচে যদি 3 দিয়ে ভাগ করি পাবো 2, অর্থাৎ 2 ভাগে 15 পাবো। এবার এটা দেখতে পাচ্ছি আমরা অপকৃত ভগ্নাংশ, তাহলে সেটাকে আমরা কিসে নিয়ে যাব? মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। 7 2 এ 14, 5 থেকে 4 গেলে 1, তাহলে আমরা পেয়েছি 7 সমস্ত 2 ভাগে 1, 7 সমস্ত 2 ভাগে 1। তাহলে আমাদের সরল মান কত? সুতরাং সরলীকৃত মান 7 সমস্ত 2 ভাগে 1। উত্তর 7 সমস্ত 2 ভাগে 1। আমাদের এই সমাধানটা শেষ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আজকের ক্লাস এখানেই শেষ করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।